হ্যালো ব্রেনার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি প্রত্যেকে ভালো আছো। তো ফাইনালি তোমাদের সায়েন্সের সাজেশান চলে এসেছে ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য। তো তোমরা চট করে দেখে নাও যে লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের কী প্রশ্নপত্র এইবার দ্বিতীয় পরীক্ষায় আসতে চলেছে সাজেস্টিভ হিসেবে। চলো সোজাসুজি আমরা প্রশ্নপত্রটা ঢুকে যাই। তো তার আগে একটা কথা বলে রাখি, অবশ্যই তোমরা যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে লাইক করে দাও এবং বন্ধুদের কাছে শেয়ার করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো এবং ভিডিও ওয়াচ করছো বা দেখছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে দেখতে পাচ্ছ যে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন আছে বরাবরের মতো। তো প্রথমে আছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হিসেবে আছে যে ছায়া কাকে বলে। ছায়া কাকে বলে না, আলোর গতিপথে কোনো অস্বচ্ছ বস্তু থাকলে বস্তুটির পেছনে যে অন্ধকারাচ্ছন্ন অংশের সৃষ্টি হয় তাকেই বলা হয় ছায়া। নেক্সট প্রশ্ন আছে যে প্রচ্ছায়া কাকে বলে। আগের ভিডিওতে সায়েন্সে এটা দেওয়া হয়েছিল সাজেস্টিভ প্রশ্নে যে প্রচ্ছায়া কাকে বলে, তোমরা দেখেছো। তো আবার আনা হয়েছে একই প্রশ্ন যে প্রচ্ছায়া কাকে বলে না, বিস্তৃত আলোক উৎসের সামনে কোনো অস্বচ্ছ বস্তু থাকলে যে ছায়ার সৃষ্টি হয় তার মাঝখানে যে গাঢ় অন্ধকারময় অংশটি থেকে আলোক উৎসের কোনো অংশই দেখা যায় না তাকে বলা হয় প্রচ্ছায়া। নেক্সট প্রশ্ন নতুন আছে যে মুক্ত বর্তনী কাকে বলে। মুক্ত বর্তনী কাকে বলে, তড়িৎ বর্তনীর কোনো অংশ শেড যুক্ত বা বিচ্ছিন্ন থাকলে সে বর্তনীকে মুক্ত বর্তনী বা বলা হয়। এই বর্তনীতে কোনো অবস্থাতেই তড়িৎ প্রবাহিত হয় না বা প্রবাহ হয় না। নেক্সট প্রশ্ন আছে যে চৌম্বক কাকে বলে। তোমরা আগের বার জেনেছো বা তোমাদের পড়ানো হয়ে গেছে যে চৌম্বক কী বা চৌম্বক কাকে বলে। যে সকল বস্তু বিশেষ কয়েকটি পদার্থ যেমন লোহা, কোবাল্ট, নিকেল ইত্যাদিকে আকর্ষণ করে এবং যে বস্তুগুলি দিক নির্ণয় ধর্ম দেখায়, স্পেলিং মিস্টেক আছে এখানে, এটা হবে দিক নির্ণয় ধর্ম দেখায়, তাকে বলা হয় চৌম্বক। নেক্সট প্রশ্ন কি আছে না বৈদ্যুতিক শক বলতে কী বোঝো। এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে আহিত কণা, আহিত পরমাণু বা আহিত পরমাণু বা কোনো কারণে জীবদেহের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হয় মানে কারেন্ট প্রবাহিত হয় এবং তড়িৎদাহিত বস্তু বা পরিবাহিত তারের উন্মুক্ত অংশের সঙ্গে দেহের সংযোগ ঘটলে মানে সংযোগ ঘটলে দেহের মধ্যে দিয়ে একটা বিদ্যুৎ চলে যায়। এর ফলে শরীর হঠাৎ যে একটা অভিঘাত বা ঝাঁকুনি সৃষ্টি হয় তাকে এক কথায় বলা হয় বৈদ্যুতিক শক বা ইলেকট্রিক শক। তোমরা কারেন্টের শর্ট যেরকম শক খেয়েছো ঠিক সেই ঘটনাটা এখানে লেখা আছে। তো নেক্সট প্রশ্ন আছে ইম্পর্টেন্ট খুবই প্রশ্ন যে এলইডি এর পুরো নাম কি। তোমরা যদি ইংলিশে না লিখতে পারো অসুবিধা নেই, বাংলাতেও ওটাকে লিখে নিতে পারো খাতায়। এলইডির পুরো নাম হলো লাইট এমিটিং ডায়োড। এলইডির পুরো নাম হলো লাইট এমিটিং ডায়োড। তো নেক্সট প্রশ্ন আছে যে জৈব গ্যাস বা গোবর গ্যাস কি। উদ্ভিদ ও প্রাণী দেহজাত বর্জ্য বা জীবভর অর্থাৎ বায়োমাস বিয়োগের জন্য এটা স্পেলিং মিস্টেক আছে, বিয়োগের জন্য উৎপন্ন পরিবেশ বান্ধব জ্বালানিকে জৈব কোষ বা এটা জৈব কোষ ছিল না, জৈব গ্যাস বা বায়োগ্যাস বা এক কথায় গোবর গ্যাস বলা হয় একে। নেক্সট প্রশ্ন আছে যে সিএনজি এর পুরো নাম কি। সিএনজির পুরো নাম হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। স্কুইড কি। স্কুইড দন্তে শয়কয় হস্য হস্যই ড, বানানটা ভালো করে মনে রাখো, দন্তে শয়কয় হস্য হস্যই ড। স্কুইড কি তোমরা এই লেখার দিকে না তাকালেও চলবে, শুধু ভিডিওটা শোনো জাস্ট, তাহলে দেখবে তোমরা ঠিক বুঝতে পারবে, মনে রাখতে পারবে এবং লেখার যে ফ্লুয়েন্সি সেটা বেড়ে যাবে। যে স্কুইড কি। স্কুইড হলো এক ধরনের অমেরুদণ্ডী প্রাণী যাদের স্নায়ুকোষের ওপর গবেষণার সূত্রে 1930-এর দশকে স্নায়বিকুঞ্জের জন্য স্নায়বিক সংকেতের প্রকৃতি উদ্ঘাটিত হয়। তো নেক্সট প্রশ্ন আছে যে আলোকরশ্মি কাকে বলে। স্কুইডটা খুব একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন না, সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হলো আলোকরশ্মি কাকে বলে। তার থেকে যে উৎস থেকে নির্গত হয়ে আলো যে সরল রৈখিক পথে অর্থাৎ সমানভাবে সরল রৈখিক পথে, সরলরেখা দেখেছো তোমরা কীরকম হয় জ্যামিতিতে, তো সেই সরল রৈখিক পথের মাধ্যমে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যায় তাকেই বলা হয় সরল রৈখিক পথে সেই পথটাকে বলা হয় আলোকরশ্মি। নেক্সট প্রশ্ন আছে যে সপ্রভ কাকে বলে। সপ্রভ
তোমরা জানো এটা, কারণ বিজ্ঞানে অবশ্যই পড়েছো যে যেসব বস্তু নিজস্ব আলো আছে, যেসব বস্তুর তাদের বলা হয় স্বপ্রভ বস্তু, অর্থাৎ স্বপ্রভ, স মানে হলো নিজে, প্রভু মানে হচ্ছে জ্বলছে, নিজেই যারা জ্বলে তাদের বলা হয় স্বপ্রভ। যেসব বস্তু নিজস্ব আলো আছে বা আলো আছে তাদেরকে বলা হচ্ছে স্বপ্রভ বস্তু, যেমন সূর্য, নক্ষত্র, জ্বলন্ত প্রদীপের শিখা, এগুলোকে বলা হয় সব স্বপ্রভ বস্তু। তো নেক্সট প্রশ্ন আছে এবার একটু এমসিকিউ টাইপের প্রশ্ন। আগে শর্ট প্রশ্ন আনা হয়েছে, পরে এমসিকিউ, বা পরীক্ষায় ইনভার্সন থাকতে পারে, আগে এমসিকিউ পরে এসিকিউ। এইবারকার তোমাদের যেটা আনা হয়েছে আগে এসিকিউ তারপরে এমসিকিউ। তো তোমরা যারা নতুন আছো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং একবার করে লাইক করে দাও, বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো চলো এবার দেখি যে চুম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনাটা ঘটে সেটা আসলে কি। আকর্ষণ, আবেশ, বিকর্ষণ, না আকর্ষণ বিকর্ষণ, কোনটা হতে পারে? তো এখানে উত্তর হবে যে আবেশ, আবেশ হলো সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আছে একটি স্বপ্রভ হলো, একটু আগে তোমাদের বললাম যে স্বপ্রভ বস্তু কাকে বলে, যে না যেসব বস্তুর নিজস্ব আলো আছে তাদের স্বপ্রভ বস্তু বলে, যেমন সূর্য, নক্ষত্র, জ্বলন্ত প্রদীপের শিখা, এগুলো। তো এখানে যে অপশনগুলো আছে দেখতে পাচ্ছ, দেখতে হবে না অপশন, সূর্য মিডিলে দেখতে পাচ্ছ, তো সূর্য হলো সঠিক উত্তর। কেন, ইট তো স্বপ্রভ বস্তু নয়, ইটের তো লাইট নেই, চাঁদ তো নিজের লাইট নেই, সূর্যের আলোতে আলোকিত হয়, তোমরা জানো। নেক্সট আছে যে সুছিদ্র ক্যামেরার বস্তুর ছায়া প্রতিচ্ছবি না প্রতিচ্ছা, কোনটা হবে? তো এখানে উত্তর হবে প্রতিচ্ছবি। নেক্সট আছে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে বসবাসকারী মানুষের চামড়ায় মেলানিন থাকে কম বেশি, কম না বেশি? সো এখানে উত্তর হবে বেশি, মেলানিন থাকে বেশি যারা নিরক্ষীয় অঞ্চলে বসবাস করে, যে সমস্ত মানুষেরা, সেই জন্য ওরা একটু কালো টাইপ দেখতে হয়। নেক্সট হচ্ছে এলইডি, এর থেকে নির্গত, এলইডির পুরো নাম তোমরা অবশ্যই বলতে পারবে এখন, যে লাইট এমিটিং ডায়োড। যদি বানার নাম পারো লিখতে তাহলে আবার আগে গিয়ে দেখে নাও একবার এলইডির পুরো নাম। তো এলইডি থেকে যে নির্গত হয় যে আলো, সে রঙটা কীরকম, সবুজ রং, হলুদ রং, না লাল হলুদ, না সবগুলোই? তো এখানে উত্তর হবে সবগুলোই, সবুজও হয় আবার হলুদ লাল সবকটাই হয়। যে খনিজ পদার্থের চৌম্বকত্ব আছে তার নাম কি? ম্যাগনেটাইট, বক্সাইট, হেমাটাইট, টাইপটাইট তো হবে না, এটা একটা এমনি ফ্রড এমসিকিউ দেওয়া হয়েছে। হেমাটাইট, বক্সাইট না ম্যাগনেটাইট, কোনটা হবে? উত্তর হবে এখানে ম্যাগনেটাইট। এইবার হচ্ছে নেক্সট প্রশ্ন আছে যে বিভেদ তল, বিভেদ তল বলতে কি বোঝো? যে দুটি ভিন্ন আলোকীয় মাধ্যমকে পৃথক করে যা তল তৈরি হয় বা সৃষ্টি হয় তাকে বলা হয় বিভেদ তল, বা ইন্টারফেস যাকে বলা হয় ইংলিশে, অথবা ভিন্ন আলোকের ঘনত্ব বিশিষ্ট দুটি মাধ্যমের সংযোগস্থলে তলটিকে ওই মাধ্যমের বিভেদ তল বলে। আশা করি তোমরা প্রথম যে সংজ্ঞাটা লেখা আছে সেটাকে বেশি মনে রাখতে পারবে। তো নেক্সট প্রশ্ন আছে যে চৌম্বক বলরেখা বলতে কী বোঝো? চৌম্বক ক্ষেত্র একটি বিচ্ছিন্ন অর্থাৎ সর্ববাধামুক্ত চৌম্বক উত্তর মেরুঞ্জের সরল বা বক্রপথ অনুসরণ করে, তাকে বলা হয় চৌম্বক বলরেখা। নেক্সট প্রশ্ন হচ্ছে এবার একটু যে কোনো তিনটে প্রশ্ন উত্তর বলেছে, যে প্রবাহ মাত্রা কাকে বলে এবং রোধ কাকে বলে? দুটো প্রশ্ন একসঙ্গে পরীক্ষায় আসতে পারে। আশা করি তোমরা ফেলে আসতে পারবে না, কারণ সব প্রশ্নের উত্তরই সাজেস্টিভ তোমাদের দিয়ে দেওয়া হলো। এগুলো তোমরা ভালো করে দেখে রাখো, দেখবে পরীক্ষায় হুবহু কমন এসেছে। কারণ এর বাইরে যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে ব্রেনার্স ফার্স্ট চ্যানেলে, এর বাইরে প্রশ্ন পরীক্ষায় আসতে পারে না। নেক্সট প্রশ্ন আছে যে এখানে দেখলাম এক্ষুনি আমরা যে প্রবাহ মাত্রা কাকে বলে আর রোধ কাকে বলে। তো উত্তরটা দেখে নিই চট করে, যে পরিবাহীর যে কোনো অংশের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয় তাকে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা বলা হয়। প্রবাহ মাত্রার এসআই একক কী? এটা শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে যে প্রবাহ মাত্রার এসআই একক কী? তো প্রবাহ মাত্রার এসআই একক হলো অ্যাম্পিয়ার। রোধ কি? না যে ধর্মের জন্য কোনো পরিবাহী তার উপর বা মধ্য দিয়ে তড়িৎ চলাচলকে বাধা দেয়, মানে বাধা দিবে, রোধ মানে বাধা দেয়, তাকে ওই পরিবাহী রোধ বলে। কোনো পরিবাহী রোধ তার উপাদান, দৈর্ঘ্য ইত্যাদির উপর নির্ভর করে। তো নেক্সট প্রশ্নে যাওয়ার আগে অবশ্যই আরেকবার বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যদি এখনও লাইক না করে থাকো তো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ ভবিষ্যতে এরকম আরও সাজেস্টিভ ভিডিও সায়েন্সের আসতে চলেছে এবং অলরেডি অনেক সাজেস্টিভ ভিডিও তোমাদের সেকেন্ড ইউনিটের জন্য এসে গেছে, সেগুলো তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে একবার দেখে নেবে। আর আমাদের নতুন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, সেই গ্রুপের ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, অথবা চ্যানেলের কমিউনিটিতেও লিঙ্ক পেয়ে যাবে। তো তোমরা অতি অবশ্যই চ্যানেলে যোগদান করো। নেক্সট হচ্ছে যে কয়লা কাকে বলে আর কয়লাটা কিভাবে উৎপত্তি হয়, এটা হলো মেন প্রশ্ন। যে কয়লার উৎপত্তি, এই ছবিটা তোমাদের আঁকতে হবে পরীক্ষায়।
সেই জন্য দিয়ে দেওয়া হয়েছে যে কয়লার উৎপত্তি কি না কোটি কোটি বছর আগে প্রচুর সংখ্যক গাছপালার উপস্থিতিতে সমৃদ্ধ অগভীর জলাভূমি অঞ্চলগুলি বন্যা, ভূমিকম্প, ধস প্রভৃতি প্রাকৃতিক কারণে মাটির নিচে চাপা পড়ে যায় এবং ক্রমশ আরও মাটির নিচে চাপা পড়ার ফলে চাপটা বৃদ্ধি পায়। কালক্রমে মাটির নিচে থাকাকালে অক্সিজেনের অনুপস্থিতিতে ভূগর্ভের প্রবল চাপে ও ভূগর্ভস্থ তাপে এবং ব্যাকটেরিয়ায় যে গাছের যৌগগুলির রাসায়নিক পরিবর্তন ঘটে। যেমন ধরো অক্সিজেনের প্রয়োজন হয় না, আর এখানে যে ব্যাকটেরিয়া যাদের বাঁচার জন্য সাহায্য করে, এই বিষয়গুলো তোমাদের দেখতে হবে। আর এর ফলে দেহাবশেষ থেকে ক্রমাগত হাইড্রোজেন আর অক্সিজেন বেরিয়ে যায় এবং মৃত দেহাবশেষ কার্বনের শতাংশ বাড়তে থাকে দেহাবশেষে, মানে মৃতের যে দেহ সে দেহে কার্বনের অংশটা বেড়ে যায়। এইভাবে কালক্রমে এই গাছগুলি কার্বন সমৃদ্ধ কয়লায় রূপান্তরিত হয় বা পরিবর্তন হয়। এই প্রক্রিয়াটাকেই বলা হয় কার্বনাইজেশন। তো দেখো এখানে কয়লা উৎপন্ন হয় বা কয়লা কাকে বলে এটা পড়তে গিয়ে তোমরা কার্বনাইজেশন কাকে বলে এই প্রশ্নের উত্তরও সঠিকভাবে পেয়ে গেলে। নেক্সট প্রশ্নতে দেখো যে আছে যে গৌণ কোষ বা সেকেন্ডারি সেল কাকে বলে। তো সেকেন্ডারি সেল রাসায়নিক শক্তির তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এই কোষে প্রথমে তড়িৎ প্রবাহ পাঠিয়ে কোষের রাসায়নিক উপাদানগুলিকে সক্রিয় করা হয়। এদের পারস্পরিক বিক্রিয়ার ফলে তড়িৎ প্রবাহ পাওয়া যায়। অর্থাৎ প্রথমে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে, তারপর আবার রাসায়নিক শক্তি পুনরায় তড়িৎ শক্তিতে পরিণত হয়। এই কোষকে পুনরায়, এটা স্পেলিং মিস্টেক আছে দেখো অনেকই আছে, যে এই কোষকে পুনরায় চার্জ দিয়ে অনেক দিন ব্যবহার করা যায়। অর্থাৎ যেটা তোমরা লাইট জ্বালাতে বা ছোটো ছোটো ফ্যান চালাতে যে ব্যাটারিগুলো নাও, সেই ব্যাটারির কথা এখানে কোষের কথা বলা হচ্ছে। সেই ব্যাটারি যে এই ধরনের কোষকে গৌণ কোষ বা সেকেন্ডারি সেল বলা হয়। সেকেন্ডারি সেল এমার্জেন্সি লাইট জ্বালাতে, তারপর মোটর গাড়ি, তারপরে ট্রাক, বাস ইত্যাদিতে এগুলো বেশি ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন আছে দেখো যে চুম্বক কাকে বলে আর এর ভৌত ধর্মগুলো কী কী চুম্বকের। তো ম্যাগনেট বা চুম্বক কাকে বলে সেটা ভালো করে দেখে নাও। যে সকল বস্তু বিশেষ কয়েকটি পদার্থ যেমন লোহা, কোবাল্ট, নিকেল ইত্যাদিকে আকর্ষণ করে এবং যে বস্তুগুলি দিক নির্ণয় ধর্ম দেখায় তাদেরকে বলা হয় চুম্বক। নেক্সট আছে যে চুম্বকের ধর্মগুলো কী কী, তাহলে একবার জেনে নিতে হবে। যে প্রথমত চুম্বকের সর্বদা দুটি বিপরীত মেরু থাকে। একটি মেরু হলো উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু। উত্তর মেরু এম দ্বারা চিহ্নিতকরণ করা হয় এবং দক্ষিণ মেরু এস দ্বারা চিহ্নিতকরণ করা হয়। নেক্সট হচ্ছে এখানে ভুল বললাম, উত্তর মেরুর হচ্ছে নর্থ, এম তো হয় না, এখানে স্পেলিং মিস্টেক খুব বেশি হয় কারণ কিবোর্ডের একটু প্রবলেম হয়েছে কয়েকদিনে। তো আশা করি এটা আগামী ভিডিওগুলোতে হবে না। তো এখানে উত্তর মেরু হলো এন মানে নর্থ, ভালো করে জেনে রাখো এন, সেটাই ভাবছি আমি যে এম কীভাবে হয়। যে উত্তর মেরু হচ্ছে এন আর দক্ষিণ মেরু সাউথ যেহেতু হচ্ছে সেহেতু এস হবে। চুম্বকের আকর্ষণ ধর্ম আছে। চুম্বক লোহা, নিকেল, কোবাল্ট, স্টিল, ইস্পাত ইত্যাদিকে আকর্ষণ করে। তৃতীয় ক্ষেত্রে চুম্বকের যে দিকদর্শী ধর্ম আছে, এটি বাধাহীনভাবে ঝুলন্ত বা ভাসমান চুম্বক সর্বদা উত্তর দক্ষিণ মুখ করে অবস্থান করে। চতুর্থ ক্ষেত্রে চুম্বকের সমমানে পরস্পরকে বিকর্ষণ বা বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। অর্থাৎ সমেরু এস মেরুকে আর হচ্ছে এন মেরুকে বিকর্ষণ করে, আর এন ও এস মেরুকে পরস্পরকে আকর্ষণ করে। এটা তোমরা জানো যে চুম্বকের দুটো চুম্বক নিলে একদিক জোড়া লেগে যায় আর অন্য দিক কিন্তু কোনোভাবেই জোড়া লাগে না, বিপরীত মেরু যেহেতু ওটা। নেক্সট এখানে আছে যে একটি শক্তিশালী চুম্বকের খুব কাছে বা সংস্পর্শে একটি চৌথের পদার্থকে নিয়ে গেলে চুম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। এই ধর্মকে চুম্বকের আবেশী ধর্ম বলা হয়। আগে এই চুম্বক আবেশ আর পরে আকর্ষণ করে। নেক্সট প্রশ্ন আছে, এখানে প্রশ্নতে যাওয়ার আগে আরেকটা এখানে দেখতে পাচ্ছি আছে যে একক চুম্বক মেরুর কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ এক মেরু বিশিষ্ট চুম্বক তৈরি করা কখনো সম্ভব হয় না। নেক্সট এবার আছে যে লাইফ সায়েন্সের প্রশ্নতে এবারে আমরা চলে যাব। ভৌত বিজ্ঞানের যা পড়লাম এখন, আশা করি তোমরা যে ইম্পর্ট্যান্ট প্রশ্ন, উত্তর থেকে বেশি ইম্পর্ট্যান্ট হলো প্রশ্ন, সেই প্রশ্নগুলো তোমরা পেয়ে গেছো। সেগুলো তোমাদের এমনি দিয়ে দেওয়া হলো। তো তোমাদের কাজ হবে প্রশ্নগুলোর উত্তর নিজে থেকে, এখানে তো উত্তর যেরকম দেওয়া আছে ঠিক আছে, নিজে থেকে বই থেকে আবার নিজের মতো করে লিখে রেডি করে রাখা, প্রিপারেশন নেওয়া, যে পরীক্ষায় যেন এই প্রশ্নগুলো আসলে আমি পারি এরকমভাবে। নেক্সট এবার লাইফ সায়েন্সের প্রশ্নে ঢুকে যাব। তো তার আগে বলে রাখি তোমাদের
যে তোমরা একবার লাইক করে দাও ভিডিওটি, আশা করি ভালো লেগেছে। এবার আমরা লাইফ সায়েন্সের প্রশ্নতে যাব। তো তার আগে একটি ছোট্ট ব্রেকের জন্য একটা কথা বলি যে তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, তোমরা অবশ্যই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে নিত্য নতুন নানা রকম যে ইনফরমেটিভ নানা রকম নিউজ সেগুলো দিয়ে দেওয়া হয়। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করো, বন্ধুদেরকে দিয়েও সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমরা মোটিভেটেড হব আরও নতুন সাজেস্টিভ ভিডিও তোমাদের জন্য বিশেষ করে নিয়ে আসার জন্য। নেক্সট প্রশ্ন দেখো, এবার লাইফ সায়েন্সে চলে আসা যাক ব্রেকের পর। যে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, এরকম এমসিকিউ টাইপ প্রশ্ন হচ্ছে। মূলরোম কি এককোষী, দুইকোষী, বহুকোষী? কোনোটি নয়। মূলরোম হচ্ছে সর্বদা এককোষী। নেক্সট আছে যে পান গাছ দেখা যায়, পান গাছে কি দেখা যায়? ঠেসমূল দেখা যায়, না বায়বীয় মূল দেখা যায়, না আরোহী মূল দেখা যায়? তো এখানে তোমরা জানি উত্তর করে ফেলেছো যে এটা হচ্ছে আরোহী মূল দেখা যায়। আমের মধ্যে কি থাকে? ফলক তত্ত্ব থাকে, না বহিত্বক, অন্তর্ত্বক খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, না মধ্যত্বক? তো এখানে দেখতে পাচ্ছ যে মধ্য ফলত্বকটাই হলো সঠিক উত্তর। নেক্সট হচ্ছে মটর কি একটি সরস, নিরস, না ঢেঁড়স? ঢেঁড়স তো হয় না, তো এখানে সরস নিরসের মধ্যেই হবে। তো মটর যেহেতু একটি কোনো রস থাকে না, সেহেতু এটি হলো নিরস। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দেওয়া আছে। এবার এসে দেহে জলের পরিমাণ ঠিক রাখা দরকার কেন? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই, যে দেহে জলের পরিমাণ ঠিক রাখা দরকার কেন? দেখো আমাদের দেহে কিন্তু 90%ই জল দিয়ে গড়া, তো দেহে জলের পরিমাণ ঠিক না রাখলে কিন্তু খুবই বিপদ। আমাদের দেহের বেশিরভাগ অংশই হলো জল দ্বারা গঠিত এবং বিভিন্ন কার্যাবলী সম্পন্ন করতে জল একান্ত প্রয়োজন। তাই বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেহে জলের পরিমাণ সঠিক রাখা দরকার। নেক্সট প্রশ্ন আছে যে পরাগরেণু কাকে বলে এবং এর কাজ কি? পরাগধানীর মধ্যে অবস্থিত হলুদ বর্ণের অসংখ্য ছোট ছোট বা ক্ষুদ্র গোলাকার অংশকে পরাগরেণু বলা হয় এবং এর কাজ হলো যে পরাগরেণু থেকে পুংজনন কোষ উৎপন্ন হয়। নেক্সট হচ্ছে ব্যাপন কাকে বলে? যে পরোক্ষ ভৌত প্রক্রিয়া নিজস্ব গতিশক্তির প্রভাবে পদার্থের অন্য বা আয়নগুলি তাদের কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে ও সমঘনত্বের অবস্থা সৃষ্টি করে, তাদেরকে বলা হয় ব্যাপন। নেক্সট প্রশ্ন হচ্ছে যে কাঠে ঘুণ ধরে কিভাবে বা কেন ধরে? কাঠের প্রধান উপাদান কি থাকে? তোমরা জানোই যে কাঠের প্রধান উপাদান হলো সেলুলোজ এবং ঘুণ পোকা ওই সেলুলোজগুলোকে খাদ্যরূপে গ্রহণ করে, অর্থাৎ খেয়ে ফেলে এবং শক্ত কাঠকে গুঁড়ো গুঁড়ো পাউডারে পরিণত করে দেয়, অর্থাৎ খেয়ে নেয় একদম। তো এইখানে কি খায়? এখানে সেলুলোজটাকে খায় আর গুঁড়ো গুঁড়ো করে দেয়, কাঠের একদম পাউডারের মতো করে দেয়। এক্ষুনি বললাম, তো একেই বলা হয় ঘুণ। কাঠে ঘুণ ধরে এই কারণে বা এইভাবেই ধরে। এটা কিন্তু অনেক রকম প্রশ্ন আসতে পারে যে কাঠে ঘুণ কেন ধরে বা কাঠে ঘুণ কিভাবে ধরে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জানার বিষয়। নেক্সট আছে দেখো যে পাতার রং সবুজ কেন? না উত্তর কিভাবে লিখবে, না পাতায় সবুজ রঙের রঞ্জক পদার্থ থাকে একটা, আর যেটার কারণেই পাতার রংটা সবুজ রঙের দেখায়। আর সেই রঞ্জক পদার্থটার নাম কি? না ক্লোরোফিল। অবশ্যই মনে রাখবে, এমসিকিউ আসতে পারে। রঞ্জক পদার্থটির নাম হলো ক্লোরোফিল। নেক্সট হচ্ছে মূলত্র কাকে বলে? মূলের ডগায় অবস্থিত টুপির মতো অংশকেই বলা হয় মূলত্র। আর এই মূলত্রের কাজ হলো মাটিতে মূল ঢোকার সময় শক্ত আঘাত থেকে মূলের নরম ডগাকে বাঁচিয়ে রাখা, আর এই অংশ থেকে খরিত রস মাটিকে ভিজিয়ে নরম করে দেয়, এর ফলে মূল সহজে বাড়তে পারে। নেক্সট প্রশ্ন আছে যে ডুমুর, আনারস, কাঁঠাল কি জাতীয় ফসল মানে ফল? এগুলো কি জাতীয় ফল? এগুলো হলো সব যৌগিক ফল। ডুমুর, আনারস, কাঁঠাল এগুলো হলো সব যৌগিক ফল, কারণ এই ফল গঠনের সময় সমগ্র পুষ্পমঞ্জুরি একটি ফলে পরিণত হয়। পুষ্পমঞ্জুরির সব ফুলের ডিম্বাশয় মিলিত হয়ে একটি ফলে পরিণত হয়। নেক্সট প্রশ্ন আছে যে মটর বীজ অসস্যল বীজ বলা হয় কেন? এটাই লাস্ট প্রশ্ন আজকের। আবার পরবর্তী ভিডিওতে আরও সাজেস্টিভ প্রশ্ন আনা হবে। তো তোমরা এই যে প্রশ্নগুলো দেওয়া হলে এগুলোকে সব একদম কমপ্লিট করে রাখবে। তো প্রশ্নটি হলো যে মটর বীজকে অসস্যল বীজ বলা হয় কেন? তো উত্তর দেখে নাও যে মটর বীজের যে বীজপত্র দুটিতে প্রচুর পরিমাণে খাদ্য জমা থাকার জন্য বীজপত্র দুটি নিরেট ও শাঁসালো আকার ধারণ করে এবং বীজে শস্য থাকে না, তাই মটর বীজকে অসস্যল বীজ বলা হয়, অসস্যল বীজ। তো এই ছিল আজকের প্রশ্ন, লাইফ সায়েন্স প্লাস ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরীক্ষায় আসার মতো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, কারণ আরও এরকম সাজেস্টিভ ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে। আর অবশ্যই একটা কিন্তু লাইক করে দেবে।
তো যাই হোক, এতদূরই ছিল আজকের ভিডিও। আবার অন্য ভিডিওতে সাজেস্টিভ কোশ্চেন নিয়ে আসা হবে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে কেমন লাগলো। টাটা, বাই বাই। Subscribe now and press the bell icon. Never miss an update.